হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের পর্যায়সমূহ, তার ভাগ 2। এর আগের যে ভাগ 1 বা 1 সেটা কিন্তু আগে ক্লাসে করানো আছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এই চ্যানেলে স্পেশালি যে হিস্ট্রি আছে তার উপরেই ডেসক্রিপটিভ ক্লাস করানো হয়। এখানে কিন্তু আপকামিং যে ধরো কালকে যে একটা ইন্ডিকেটিভ নোটিস বেরিয়েছে, আমি আমার আরেকটা যে চ্যানেল রয়েছে মেইন চ্যানেল, সেখানে আমি তোমাদের সাথে ডিসকাস করেছি। সেখানে আমি বলেছিলাম যে পিএসসি যে নতুন নোটিশ বের করেছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্টার, সেখানে হিস্ট্রির যে টপিক ওয়াইজ বা যা সিলেবাস দিয়েছে সেটা তার পাশাপাশি সিটেট, কেভিএস বা অন্যান্য যেসব এক্সাম, ধরো এসএলএসটি সাবজেক্টের, অর্থাৎ হিস্ট্রির যে কোনো সাবজেক্টের ডেসক্রিপটিভের জন্য কিন্তু এই চ্যানেলে ডিটেলসে পড়ানো হয়। এখানে অ্যানসিয়েন্ট, মেডিয়েভাল এবং মডার্ন, ইন্ডিয়া এবং ওয়ার্ল্ড একই সাথে করানো হচ্ছে। তো ভিডিও চ্যানেলে যদি মনে হয় তোমাদের কাজের কিছু আছে, আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো এবং তার পাশাপাশি কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশে যে বেল আইকন আছে সেখানে ক্লিকে অল করে দাও। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এর আগের ক্লাসে আমরা যেটা দেখেছি, সেখানে কিন্তু আমরা বাস্তিল দুর্গের পতন পর্যন্ত দেখেছি। আজকে কিন্তু আমরা ঠিক তারপরে সংবিধান সভা থেকে কিন্তু শুরু করব। 9ই জুলাই 1789 খ্রিস্টাব্দ থেকে জাতীয় সংবিধান সভা যেটা ছিল সেটা সংবিধান সভায় রূপান্তরিত করা হয়েছিল এবং এই সংবিধান সভা ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান যে প্রণয়ন করা হবে তার দায়িত্বের যেটা ঘোষণা সেটা কিন্তু করেছিল। সভার সদস্যদের কাছে কয়েকটি কমিটি গঠন করে সংবিধান সভা তার প্রশাসনিক দায়িত্ব পালন করতে শুরু করে দিয়েছিল। সংবিধান সভার সংখ্যাগরিষ্ঠ যারা সদস্য ছিলেন তারা ছিলেন সাধারণত বুর্জোয়া শ্রেণীর প্রতিনিধি, কৃষক বা সাধারণ শ্রমিক। তো সেই হিসেবে সংবিধান সভা মধ্যবিত্ত যারা বুর্জোয়া সম্প্রদায়ের ছিল তাদের দিকেই লক্ষ্য রেখে প্রধানত কিন্তু এই সংবিধান রচনা করা হয়েছিল। এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ সম্পন্ন ব্যক্তি ছিলেন, যেমন ধরো নিয়মতান্ত্রিক, রাজতন্ত্রী, প্রজাতন্ত্রী, বামপন্থী প্রমুখ। যেমন উচ্চশিক্ষিত লাফায়েত, মিরাবো, ট্যালি, রোবস্পিয়ার, ভার্নে, দুপো প্রমুখ ছিলেন এর বিশেষ সক্রিয় সদস্য, অর্থাৎ সংবিধান রচনার ক্ষেত্রে এনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই সভায় 4 আগস্ট ফ্রান্সের সামন্ততন্ত্রের প্রথম বিলোপের কথা ঘোষণা করা হয়েছিল এবং এরপরে সংবিধান সভা যেটা 1789 খ্রিস্টাব্দের 26শে আগস্ট সংবিধানের যেটা প্রণয়নের যেটা মূল লক্ষ্য ছিল সেটাই হচ্ছে যে বিভিন্ন আদর্শের নীতি সমন্বয়ে একটা নতুন প্রস্তাব গ্রহণ করেছিল এবং এই যে প্রস্তাব বা যেটা ঘোষণা করা হয়েছিল সেটা কিন্তু ব্যক্তি ও নাগরিক অধিকার সংক্রান্ত ঘোষণা নামে ইতিহাসে পরিচিত। এই ঘোষণাপত্রে বিপ্লবী সংবিধানের প্রস্তাবনা রূপে অভিহিত করা হয়ে থাকে, অর্থাৎ বিভিন্ন ঐতিহাসিক একে বিপ্লবী সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বেল, যেরকম আমাদের একটা লিখিত সংবিধান আছে ভারতের, তার একটা প্রিয়াম্বেল বা প্রস্তাবনা আছে, এটা বিপ্লবী সংবিধানের প্রস্তাবনা হিসেবে এই ঘোষণাকে ধরা হয়। ডেভিড টমসনের মতে এই ঘোষণায় আমেরিকার স্বাধীনতা ঘোষণাপত্রের অনেকটা আদর্শ এতে ফলো করা হয়েছিল বা দেখা গিয়েছিল। এই ঘোষণাপত্রে সকল মানুষের জন্য স্বাধীনতা ও সাম্যের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এখানে প্রত্যেক মানুষ জন্মগতভাবে স্বাধীন এবং কয়েকটি তাদের যে প্রকৃতিগত কিছু অধিকার আছে সেটার সম্পর্কে বলা হয়েছিল, যেমন ধরো স্বাধীনভাবে বাঁচা, সম্পত্তির ভোগ ও অর্জন, তার নিরাপত্তা, অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধের অধিকার, এছাড়া নিজস্ব মতামত প্রকাশের স্বাধীনতা, ধর্ম আচরণের স্বাধীনতা, যোগ্যতা অনুযায়ী বিভিন্ন সরকারি পদে নিযুক্তি, বিনা বিচারে বন্দি না করা, আইনের দৃষ্টিতে সকলের সমান, করের সমান হারে বন্টন ইত্যাদিও ঘোষণা করা হয়েছিল। সবথেকে ইম্পর্ট্যান্ট যেখানে যে জিনিসটা ঘোষণা করা হয়েছিল সেটা হচ্ছে ব্যক্তি বিশেষে এর পরিবর্তে সমগ্র জাতিরই সার্বভৌমত্বের কথা এখানে কিন্তু, বা সার্বভৌমত্বের অধিকারের কথা এখানে বলা হয়েছিল। এই সংবিধানে যে সংবিধান সভায় যে সংবিধান নেওয়া হয়েছিল সেই সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল। কবে সংবিধান ঘোষণা করা হয়েছিল সেটা আগে দেখে নিই। 1789 খ্রিস্টাব্দে অক্টোবর থেকে 1791 সেপ্টেম্বর, অর্থাৎ 2 বছর কিন্তু আলোচনার পরে এই সংবিধান সভা ফ্রান্সের জন্য একটা সংবিধান তৈরি করেছিল এবং যেহেতু 1791 সালে এটা কমপ্লিট হয়েছিল সেই জন্য এটা 1791 খ্রিস্টাব্দে সংবিধান নামে পরিচিত। ডেসক্রিপটিভের জন্য যারা পড়ছো বা যারা অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্ট্রেসের পিএসসির জন্য
প্রিপারেশন নিচ্ছ বা যারা এসএলএসটির জন্য অর্থাৎ সাবজেক্ট 9, 10, 11, 12-এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের কিন্তু এটুকুনি ডিটেলসে পড়তেই হবে, কারণ এখান থেকেই কিন্তু কোয়েশ্চেন তুলে তুলে আসবে। এমসিকিউ হিসেবে আসুক বা শর্ট টাইপ কোয়েশ্চেন আসুক, এরকমভাবেই কিন্তু এখান থেকে কোয়েশ্চেনগুলো আসবে, যে কবে থেকে কতদিন চলেছিল, সেটা কী নামে পরিচিত ছিল, কারা করেছিল, এই যে প্রথমে যেটা বললাম যে জাতীয় সভা সংবিধান সভায় রূপান্তরিত হয়েছিল, এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু তুলে তুলে আসবে। তো যাই হোক, তো এর প্রধান বৈশিষ্ট্য কী ছিল? এর প্রথম যেটা বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে সাংবিধানিক রাজতন্ত্র। সাংবিধানিক রাজতন্ত্রকে কী বলা হচ্ছে? যে এখানে যেটা বলা হয়েছিল যে রাজতন্ত্রকে পুরোপুরি উচ্ছেদ না করা যেহেতু করা হয়নি, সেহেতু এটাকে সাংবিধানিক রাজতন্ত্র বলা হতো। অর্থাৎ পূর্ব রাজতন্ত্রের যেটা দৈব সত্ত্ব, অর্থাৎ তিনি দেবতার প্রতিনিধি, ঈশ্বরের প্রতিনিধি, এই যে জিনিসটা, এটাকে অস্বীকার করা হয়েছিল এবং রাজার ক্ষমতাকে, আগে যেটা রাজা স্বেচ্ছাচারী ছিলেন সেটা ততটা স্বেচ্ছাচার না থাকলেও তাকে কিছুটা অধিকার দেওয়া হয়েছিল। মোটামুটি সংবিধানের দ্বারা রাজার ক্ষমতাকে অনেকটা নিয়ন্ত্রণাধীন করা হয়েছিল। নেক্সট হচ্ছে কি নির্বাচনের অধিকার। সংবিধান অনুযায়ী প্রকৃত ক্ষমতার অধিকারী হবে একটি এককক্ষযুক্ত আইনসভা। যখন এটা প্রতিষ্ঠিত হয় তখন এর সদস্য সংখ্যা ছিল 745 এবং নির্বাচক মণ্ডলী 2 বছরের জন্য নির্বাচিত হবেন। এখানে সম্পত্তির ভিত্তিতে নির্বাচক মণ্ডলীকে সক্রিয় এবং নিষ্ক্রিয় এই দুটি ভাগে ভাগ করা হয়েছিল। নেক্সট ছিল হচ্ছে আইনের চূড়ান্ত ক্ষমতা বা আইনসভার চূড়ান্ত ক্ষমতা। আইনসভা আইন প্রণয়নের ক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতা পেয়েছিল। এছাড়া যুদ্ধ ঘোষণা, শক্তি স্থাপন, কর ব্যবস্থা নিয়ন্ত্রণ, সংবিধান সংশোধন, নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কিত বিভিন্ন আইন রচনা, সরকারি কার্যকর্ম পর্যালোচনা যেগুলো ছিল সেগুলো সবই কিন্তু আইনসভার হাতে দেওয়া হয়েছিল। এইভাবে ক্ষমতা বিভাজনের অনুযায়ী শাসন ও আইন বিভাগকে পৃথক করা হয়েছিল। নেক্সট কী ছিল? প্রাদেশিক শাসন। প্রশাসনিক সুবিধার জন্য সমগ্র ফ্রান্সকে এই সময় 83টি প্রদেশ বা ডিপার্টমেন্টে ভাগ করা হয়েছিল। প্রত্যেকটি ডিপার্টমেন্টকে কয়েকটি ক্যান্টন বা জেলা এবং জেলাগুলোকে কয়েকটা কমিউন বা শহরাঞ্চলে ভাগ করা হয়েছিল। তাহলে ডিপার্টমেন্ট ছিল প্রদেশ, তার তলায় ছিল ক্যান্টন বা জেলা এবং তার তলায় ছিল কমিউন বা শহর। ডিপার্টমেন্টগুলি শাসনের জন্য প্রাচীন ইন্টেন্ডেন্ট যারা ছিল সেই প্রথাটাকে পুরোপুরি লুপ্ত করে প্রদেশ, জেলা, গ্রাম প্রতিটি স্তরে নতুন নির্বাচনী শাসনকর্তা নিয়োগের ব্যবস্থা করা হয়। সক্রিয় নাগরিকদের ভোটে 2 বছরের জন্য প্রতি কমিউনে একটা করে পৌর পরিষদ গঠনের প্রস্তাবও এখানে করা হয়েছিল। নেক্সট হচ্ছে কি গণতান্ত্রিক বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থারও এক্ষেত্রে গণতান্ত্রিকরণ করা হয়েছিল। বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করা হয় এবং যেটা পূর্ব শাসনকালে যেটা ছিল যে লেট্রে দ্য ক্যাশে বা পার্লামেন্টের কর্তৃত্ব, সেটা সেই যে আইন যেটা ছিল সেটা এক্ষেত্রে কিন্তু অবসান ঘটে। এক্ষেত্রে বিভিন্ন আর্থিক সংস্কারও করা হয়েছিল, যেমন ধরো ফ্রান্সের মধ্যযুগীয় যে অর্থব্যবস্থা যেটা ছিল, মানে তার ফরাসি বিপ্লবের যেটা অর্থনৈতিক কারণে আমরা যেটা দেখেছিলাম, সেটা কিন্তু কী হয়েছিল যে পুরাতন অর্থব্যবস্থার ফলে এবং কর প্রথার ফলে অর্থনীতি তো ভেঙেই পড়েছিল এবং তার পাশাপাশি এই কর প্রথা বিপ্লবের ফলে কিন্তু প্রাচীন যে কর ব্যবস্থা সেটা পুরোপুরি ভেঙে গিয়েছিল। নতুন আয়ের পথ যেটা আছে সেটার জন্য কিন্তু যে তৈরি করবে তার জন্য যেহেতু অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছিল তৎকালীন ফ্রান্স, এবং সেটাকে মোকাবিলা করার জন্য বিভিন্ন জমি, স্থাবর সম্পত্তি এগুলোর ওপরে নতুন করে কর ধার্য করা হয়। যেরকম ধরো বাণিজ্যিক ও শিল্পজাত যে দ্রব্য রয়েছে সেখানের উপর আলাদা ব্যবস্থা করা হয়, যেমন ধরো বার্ষিক প্রায় 240 মিলিয়ন লিভার আয়ের ব্যবস্থা করা হয় এক্ষেত্রে। এছাড়া অন্যান্য ক্ষেত্র থেকেও 100 মিলিয়ন লিভার আয় করা হয়েছিল। এই সময় কি হয় যে সম্পত্তির মূল্য যেটা রয়েছে তার ভিত্তিতে অ্যাসাইনেট নামে এক ধরনের কাগজি মুদ্রা, বা বর্তমানে যেরকম আমরা টাকা দেখে থাকি অর্থাৎ কাগজের যে নোট দেখে থাকি, সেরকম অ্যাসাইনেট নামে কিন্তু কয়েকটা কাগজি মুদ্রা স্থাপন করা হয়েছিল। তো এক্ষেত্রে কিন্তু কোয়েশ্চেন হিসেবে এই অ্যাসাইনেট কী ছিল এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে অ্যাসাইনেট ছিল ফ্রান্সে বিপ্লবের পরবর্তীকালীন একটা কাগজে মুদ্রা। নেক্সট হচ্ছে কি চার্চের জাতীয়করণ। ধর্মের ক্ষেত্রেও সংবিধান সভা খুব তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছিল। চার্চের সমস্ত সম্পত্তি যেটা ছিল সেটা বাজেয়াপ্ত করে চার্চকে নতুন করে সংগঠিত করা হয়েছিল। ফরাসি রাষ্ট্র ধর্মমত সহিষ্ণু এই ঘোষণার সঙ্গে ক্যাথলিক ধর্ম আর রাষ্ট্রীয় ধর্ম যে এক নয় সেটা ঘোষণা করা হয় এবং ধর্মীয় কর টাইট যেটা ছিল সেটা
বিলুপ্ত করা হয়। 1790 ফেব্রুয়ারিতে মঠ বা সেই যাজক সম্প্রদায়ের বিলুপ্তি এবং মঠগুলির সম্পত্তিকে বাজেয়াপ্ত করা হয়। শাসনতান্ত্রিক কাঠামোর সঙ্গে চার্চের সংগঠনকে যুক্ত করার জন্য প্রতিটি ডিপার্টমেন্টে একজন করে বিশপ এবং প্রতি কমিউনে একজন বা একাধিক স্থানীয় যাজক নিয়োগের ব্যবস্থা করা হয়েছিল। এই সংবিধান সভার গুরুত্ব কী ছিল? ফরাসি বিপ্লবের ইতিহাসে সংবিধান সভার কার্যাবলী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সংবিধান ফ্রান্সের মধ্যযুগীয় বিশেষ অধিকার তথা রাজতন্ত্রের সৌরক্ষমতার অবসান ঘটিয়ে একটা সামাজিক বিপ্লব নিয়ে এসেছিল। সীমাবদ্ধ জাতীয় রাজতন্ত্র স্থাপনেও অনেকাংশে সাফল্য লাভ করেছিল। ব্যক্তি ও নাগরিকদের অধিকার ঘোষণায় সাম্যের যে নীতির কথা বলা হয়েছিল, সেখানে কিন্তু ইউরোপকে, শুধু ফ্রান্স নয়, ইউরোপকেও কিন্তু যথেষ্ট নতুন প্রেরণা জুগিয়েছিল। এছাড়া ভূমিদাস প্রথার অবসান, চার্চের আধিপত্য হ্রাস ইত্যাদির মাধ্যমে সংবিধান সভা ফ্রান্সের জনগণের মনে একটা নতুন আশার আলো জাগিয়েছিল। অর্থাৎ যে আশা নিয়ে ফরাসি বিপ্লব হয়েছিল, তারা অনেকটাই কিন্তু বাস্তবায়িত করতে সংবিধান সভা সাফল্য হয়েছিল। এর কিছু সীমাবদ্ধতাও ছিল, যেরকম ধরো স্বাধীনতা ও সাম্যের কথা উচ্চারিত হলেও সকল নাগরিকের জন্য মুক্তি যে ব্যাপারটা, সেটা কিন্তু অনেকটা অস্পষ্ট ছিল। আইনসভা নির্বাচন পদ্ধতি এমনভাবে করা হয়েছিল যাতে শুধুমাত্র সম্পদশালী বুর্জোরাই রাজনৈতিক কর্তৃত্বের সুযোগ পান। সেখানে সাধারণ মানুষের কিন্তু নির্বাচনের কোনো কথা বলা হয়নি। সামন্ত প্রথা উচ্ছেদ করার কথা ঘোষণা করা হলেও কৃষকদের অর্থের বিনিময়ে যে মুক্তি ক্রয়ের যে ব্যবস্থা ছিল, সেটা কিন্তু কৃষকদের মধ্যে অনেকটা অসন্তোষ বৃদ্ধি করেছিল। অর্থাৎ কাগজে কলমে এবং কার্যক্ষেত্রে কিন্তু অনেকটাই তফাৎ দেখা দিয়েছিল। এছাড়াও শাসন ও আইন বিভাগের মধ্যে যোগাযোগের অভাব ছিল। কেন্দ্রের দায়িত্ব আইনসভার দায়িত্বহীন ক্ষমতা ছিল, প্রশাসনিক কার্যকলাপের বিশেষ বাধা সৃষ্টি করেছিল এবং এটাই ফরাসি বিপ্লবের পরের পর্যায়ে নিয়ে যেতে, অর্থাৎ এই ত্রুটিগুলোই কিন্তু ফরাসি বিপ্লবের পরের পর্যায়ে নিয়ে যেতে যাওয়ার পথ সুগম করেছিল। নেক্সট কী দেখব? নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের পতন। অর্থাৎ কি বললাম, যে সংবিধান সভায় যেটা রাজতন্ত্রকে নিয়ন্ত্রণ করা হয়েছিল, বা এটা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলা যায়, যে গণতন্ত্রের আড়ালে একটা রাজতন্ত্র রয়েছিল, সেটা পতন ঘটেছিল। এবং সেটা কী জন্য হয়েছিল? সংবিধান সভার দুর্বলতার জন্য। কিভাবে হয়েছিল? 1791 খ্রিস্টাব্দের সংবিধানে রাজার ক্ষমতা বা রাজ ক্ষমতা খর্ব করা হলেও নিরুপায় সদস্যই ওই সংবিধান সেই সিচুয়েশনে তিনি গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু বুর্জোয়া আধিপত্য প্রতিষ্ঠিত হলে কিছুদিনের মধ্যে যেটা কি হয়, যে কয়েকটি ঘটনা বুর্জোয়া যে আধিপত্য ছিল সেটার ক্ষেত্রে কিন্তু একটা বিশাল সংকট ডেকে এনেছিল এবং ফ্রান্সের মধ্যেই কিন্তু ক্রমশ বিপ্লবের নিয়ন্ত্রণ হয়ে ওঠে প্যারিসের জনতা। অন্যদিকে নিজেদের দেশেও বিপ্লব প্রসারিত হওয়ায় ইউরোপের যারা অন্যান্য শক্তিবর্গ ছিল, তারা ফ্রান্সের যে হস্তক্ষেপ অভ্যন্তরীণ ব্যাপারে শুরু করে। এর ফলে 1791 খ্রিস্টাব্দে কী হয়, যে ষোড়শলুই এই বিদেশি সাহায্যের চেষ্টায় পুনরায় ফ্রান্সে স্বৈর রাজতন্ত্র স্থাপনের চেষ্টা করেন, কিন্তু সেখানে তিনি সফল হননি। এর ফলে কী হয়, 1791 জুন মাসের 20 তারিখে তিনি 20 জুন তার পরিবার সমেত অস্ট্রিয়ায় পালাবার চেষ্টা করেন এবং সেখানে তিনি ব্যর্থ হন এবং 21 জুন, অর্থাৎ তার পরের দিন, ভেয়ারনে নামে একটি স্থানে বিপ্লবীদের হাতে ধরা পড়েন এবং 25 জুন তাকে প্যারিসে ফিরিয়ে আনা হয় এবং বন্দি অবস্থায় রাখা হয় এবং শেষ পর্যন্ত তাকে নতুন সংবিধান গ্রহণ করতে বাধ্য করা হয়। অর্থাৎ যেটা প্রথমেই বললাম, যে তিনি বাধ্য হয়েছিলেন, বাধ্য হওয়ার পেছনে ঘটনা হচ্ছে এটাই। এরপরে হলো আইনসভা। তাহলে আইনসভার অধিবেশন শুরু হয়েছিল 1791 খ্রিস্টাব্দের 1 অক্টোবর। প্রথম থেকে আইনসভা দুটি জটিল সমস্যার সম্মুখীন হয়েছিল। প্রথম হচ্ছে সংবিধান সভার চার্চ নীতি। গোঁড়া ক্যাথলিকদের ক্ষুব্ধ করেছিল, অর্থাৎ যে চার্চের ক্ষমতা নেওয়া হয়েছিল। আর এছাড়া গ্রামীণ রক্ষণশীল কৃষক গোষ্ঠী এই সংবিধানকে তাদের ধর্মে হস্তক্ষেপ বলে মনে করে। আবার অন্যদিকে ফরাসি অভিযাত্রাও বিদেশি যে ফরাসি বিপ্লবের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়, তার বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নিতে শুরু করে, অর্থাৎ উভয় সংকট শুরু হয়েছিল। এরপরে 1792 খ্রিস্টাব্দের 25 জুলাই অস্ট্রিয়া প্রাশিয়ার সর্বাধিনায়ক যিনি ব্রান্সউইক ছিলেন, যিনি ডিউক ছিলেন, তিনি ঘোষণা করেন যে রাজা ষোড়শ লুইকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। এক্ষেত্রে তিনি একটি চরম ঘোষণা করেছিলেন, সেটা হচ্ছে কি, রাজপরিবারের যদি কোনো রকম ক্ষতি হয় তাহলে সমস্ত প্যারিস নগরীকে কঠোর শাস্তি দেওয়া হবে অথবা প্যারিস নগরীকে সম্পূর্ণ ধ্বংস করা হবে। প্রাশিয়া বা অস্ট্রিয়ার এই যে রাজাদের আদেশ মান্য করতে হবে এবং যেহেতু এটা ব্রান্সউইক থেকে বলা হয়েছিল, এটা ব্রান্সউইক ম্যানিফেস্টো নামেই পরিচিত। এবার প্রশ্ন হচ্ছে যে অস্ট্রিয়া প্রাশিয়ার সর্বাধিনায়ক কেন ডিউক ব্রান্সউইকের ডিউক এই কথা বলেছিলেন? ষোড়শ লুইয়ের যিনি
ওয়াইফ ছিলেন অর্থাৎ পত্নী ছিলেন মেরি আন্তোয়ানেট, তিনি কিন্তু ছিলেন অস্ট্রিয়ার রাজকুমারী এবং সেক্ষেত্রে তিনি অস্ট্রিয়ার সম্রাট লিওপোল্ড পাদুয়াকে একটি ঘোষণা করেন এবং সেখান থেকে অস্ট্রিয়া প্রাশিয়া একজোট হয়ে তাদের জোট হয়ে ফ্রান্সের রাজপরিবার মানে তারা রাজপরিবারদেরই সাপোর্ট করবে, এই হিসেবেই কিন্তু এই যে সিচুয়েশান সেটা তৈরি হলো। ব্রান্সউইকের এই ঘোষণায় অপমানিত বিক্ষুব্ধ জনতা জ্যাকোবিন দলের নেতৃত্বে 10 অগাস্ট প্যারিসের যেটা রাজপ্রাসাদ আছে সেটা আক্রমণ করেন এবং এই আক্রমণের ঘটনাকেই ঐতিহাসিক লেফেভার দ্বিতীয় ফরাসি বিপ্লব বলে ঘোষণা করেছেন। এরপরে শুরু হয় কিন্তু জাতীয় মহাসভা। জাতীয় মহাসভা কোনটা? 1792 খ্রিস্টাব্দের 20 সেপ্টেম্বর এই অস্থির এবং রাজনৈতিক পরিস্থিতি ও সংঘর্ষের মধ্যে দিয়ে জাতীয় মহাসভার নবনির্বাচিত প্রতিনিধিদের অধিবেশন শুরু হয়। আগে কী ছিল? সাধারণ সভা, তারপরে হলো আইনসভা, এবার হচ্ছে জাতীয় মহাসভা। এটা চলেছিল 92, মানে এর অস্তিত্ব ছিল 92 থেকে 1792 থেকে 1795 খ্রিস্টাব্দ পর্যন্ত। জাতীয় মহাসভা ছিল 750 জন সদস্য বিশিষ্ট। এখানে 3টি রাজনৈতিক দলের প্রাধান্য ছিল: জিরোন্দিস্ট, জ্যাকোবিন এবং মার্ক্স বা প্লেইন দল। জাতীয় মহাসভায় 21 সেপ্টেম্বর সর্বসম্মতভাবে ফ্রান্স থেকে রাজতন্ত্রের উচ্ছেদের কথা ঘোষণা করেন এবং ফ্রান্সকে একটি প্রজাতন্ত্র রাষ্ট্র হিসেবে অভিহিত করেন। এরপর থেকে জিরোন্দিস্ট ও জ্যাকোবিন এই দুই গোষ্ঠীর মধ্যে ক্ষমতা দখলের সংঘাত শুরু হয় এবং রাজা ষোড়শ লুইয়ের বিচারকে কেন্দ্র করেই প্রধানত দুই গোষ্ঠীর মধ্যে বিরোধিতা বৃদ্ধি পায়। জিরোন্দিস্টগণ রাজার বিচার বা মৃত্যুদণ্ডের বিরোধী ছিলেন, কিন্তু অন্যদিকে জ্যাকোবিন দলের প্রধান নেতা রোবেসপিয়ার তিনি ছিলেন রাজার প্রাণদণ্ডের দিকে বেশি পক্ষপাতী ছিলেন। এরপরে 1793 খ্রিস্টাব্দে 21 জানুয়ারি ষোড়শ লুইকে গিলোটিনে হত্যা করা হয় এবং এর প্রধান কারণ ছিল যেহেতু একটা সময় পরে জিরোন্দিস্ট, প্লেইন বা মার্ক্স দলের তুলনায় জ্যাকোবিন দলেরই প্রাধান্য পেয়েছিল এবং সেই হিসেবে জ্যাকোবিন দলের প্রধান হিসেবে কিন্তু রোবেসপিয়ারের নেতৃত্বেই কিন্তু ষোড়শ লুইকে গিলোটিনে হত্যা করা হয় এবং 1793 জুন থেকে ফ্রান্সে একটা অভূতপূর্ব, অর্থাৎ ষোড়শ লুইয়ের মৃত্যুর পর থেকেই রোবেসপিয়ার তার সমস্ত ক্ষমতা দখল করেন। শুধু রোবেসপিয়ার বলে ভুল, রোবেসপিয়ারের নেতৃত্বে জ্যাকোবিন দল একটা ফ্রান্সে সমস্ত ক্ষমতা দখল করেন এবং একদম কঠোর এবং কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা পরিচালিত হয় জ্যাকোবিন দলের নেতৃত্বে এবং সেটি ইতিহাসে তথা ফ্রান্সের ইতিহাসে সন্ত্রাসের শাসন বা রেইন অফ টেরর নামে পরিচিত। আজকে আমরা দ্বিতীয় পর্যায়ে এই পর্যন্ত পড়লাম। পরের ক্লাসে, অর্থাৎ এটা যেহেতু অনেক একটা বিপ্লবের যে বিভিন্ন পর্যায় এবং দীর্ঘদিন ধরে চলেছিল, এটার আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। সেখানে আমরা পড়ব কী। আজকে আমি একটু বলে দিই, হিন্ট দিয়ে দিই। সন্ত্রাসের শাসনে আমরা যেহেতু শেষ করছি, তাহলে সন্ত্রাসের শাসন তো পড়ব। সন্ত্রাসের শাসনের পরে আমরা পড়ব ওর ওপর ডিটেলস পড়ব, তারপরে পড়ব থার্মিডিওরীয় প্রতিক্রিয়া এবং থার্মিডিওর প্রতিক্রিয়া হয়ে ডাইরেক্টরি শাসন দিয়ে আমরা সেখানে শেষ করব এবং ডাইরেক্টরি শাসন শেষ হচ্ছে মানেই সেটা নেপোলিয়ান বোনাপার্টের শুরু হচ্ছে এবং তারপরের ক্লাস থেকে আমরা নেপোলিয়ান বোনাপার্টিতে চলে যাব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে দেখা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।